যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী চ্যাপ্টারের নতুন ক্লাসে সবাইকে শুভেচ্ছা। আশা করছি পূর্বের ক্লাসগুলো দেখেছো এবং বাসায় বসে বসে নিজে নিজে প্র্যাকটিস করছো। আমি যে অঙ্কগুলো করছি এছাড়াও তোমরা বই থেকে নতুন নতুন অঙ্ক করছো। আজ আমরা রাজশাহী বোর্ড 2017 সালের অঙ্কটি সলিউশন করছি। খাতা কলম নিয়ে বসো, তো চলো সলিউশন করি। দেখতে পাচ্ছ রাজশাহী বোর্ড 2017 সালের অঙ্কটি সাগর লিমিটেড, অর্থাৎ 17 সালের রাজশাহী বোর্ড 2017 সালের 2 নম্বর অঙ্ক এটি। সাগর লিমিটেডের একটি রিয়ামিল দেয়া আছে, কিছু তথ্য দেয়া আছে আর কিছু 3টি প্রশ্ন দেয়া আছে। প্রথম প্রশ্ন, কলকবজার অবচয়ের পরিমাণ নির্ণয় করো। কলকবজা প্রথমে দেখতে হবে কলকবজা কত টাকার আছে। রিয়ামিলে ফলো করো, এই যে রিয়ামিলে দেয়া আছে কলকবজা হচ্ছে 60,000 টাকা। এখানে 2 নাম্বার সমন্বয়টা ফলো করো। 1/10/2016 তারিখে ক্রয়কৃত 8,000 টাকার নতুন কলকবজা সংস্থাপন ব্যয় 2,000 টাকা মজুরির অন্তর্ভুক্ত আছে। আচ্ছা, তো এই যে কলকবজা 60,000 টাকা, এখানে নতুন এবং পুরাতন মিলে কিভাবে বুঝলাম? নতুন কলকবজা ক্রয় করা হয়েছে 2016 সালের 10 নম্বর মাসের 1 তারিখ, আর রেওয়ামিলটি তৈরি করা হয়েছে 2016 সালের 31 ডিসেম্বর। তার মানে বোঝা গেল পুরাতনটার সাথে নতুন কলকবজা যোগ করে টোটাল 60,000 টাকা। তো বলতে পারি কলকবজা, পুরাতন কলকবজা হচ্ছে 52,000 টাকা, আর নতুন কলকবজা হচ্ছে 8,000 টাকা, আর সংস্থাপন ব্যয় হচ্ছে 2,000 টাকা। তার মানে নতুন কলকবজার মূল্য হচ্ছে 10,000 টাকা। 10,000 টাকার মধ্যে এই 8,000 টাকার কলকবজা অন্তর্ভুক্ত আছে এই কলকবজার পুরাতন কলকবজার সাথে। ওকে, তো পুরাতন কলকবজাটি সারা বছর ব্যবহার হয়েছে, সো সারা বছরের অবচয় নিতে হবে। এবং নতুন কলকবজা যা 8,000 টাকা দিয়ে কিনেছিলাম, সংস্থাপন ব্যয় করেছি 2,000 টাকা, অর্থাৎ এই কলকবজার দাম হচ্ছে 10,000 টাকা। এই 10,000 টাকার উপর আমাদের অবচয় নিতে হবে পুরো 3 মাসের, অর্থাৎ 10 নম্বর মাসের 1 তারিখ থেকে 10, 11, 12 3 মাসের অবচয় নিতে হবে। নতুন কলকবজার উপর 3 মাসের এবং পুরাতন কলকবজার উপর সারা বছরের, অর্থাৎ 12 মাসের। তার মানে পুরাতন কলকবজা হচ্ছে 52,000, 52,000 ইন্টু কলকবজার অবচয় হচ্ছে 10%। এই যে 5 নম্বর সমন্বয় দেওয়া আছে 10%। সলিউশনে যাই। এই যে প্রারম্ভিক কলকবজা বা পুরাতন কলকবজা বলতে পারি 60,000 টাকা মাইনাস 8,000 টাকা। এই যে এটা হচ্ছে 8,000 হচ্ছে নতুনটা, তো থাকলো 52,000 টাকা। এই 52,000 টাকার 10% হচ্ছে 5,200 টাকা। আর নতুন কলকবজা হচ্ছে কিনেছিলাম 8,000 টাকা দিয়ে, সংস্থাপন ব্যয় হচ্ছে 2,000 টাকা, টোটাল 10,000 টাকা। এই 10,000 টাকার 10% হারে 3 মাসের অবচয় আসবে 12/3 ইন্টু 12/3, টোটাল 250 টাকা। তো এই পুরাতন এবং নতুন কলকবজার অবচয় হচ্ছে টোটাল 5,450 টাকা। এবার আসি খ নম্বর প্রশ্নে। যথাযথ ছকে বছর শেষে মোট লাভ নির্ণয় করো। তো আমাদেরকে মোট লাভ নির্ণয় করতে হবে। তো মোট লাভ নির্ণয় করার জন্য আমাদেরকে বিশদ আয় বিবরণী করতে হবে। তো প্রথমে দেখে নিই আমরা বিশদ আয় বিবরণীর স্ট্রাকচার। খেয়াল করো, দেখো বিশদ আয় বিবরণীর স্ট্রাকচারটা। আমাদেরকে বলা হয়েছে মোট মুনাফা বের করার জন্য। এই হচ্ছে মোট মুনাফা। ওকে, এই হচ্ছে মোট মুনাফা। তো মোট মুনাফা বের করব, অর্থাৎ প্রথম স্টেপ, বিশদ আয় বিবরণীর প্রথম স্টেপটা আমরা বের করব। তো প্রথম স্টেপে বের করার জন্য এর ভিতরে 2টি স্টেপ আছে। একটি হচ্ছে নিট বিক্রয়, অন্যটি হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। ওকে, প্রথম হচ্ছে নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে মোট মুনাফা। তো প্রথমে লিখবো আমরা নিট বিক্রয়। নিট বিক্রয় বলতে বিক্রয় থেকে বিক্রয় রিলেটেড তথ্যগুলো বিয়োগ করতে হবে, বিয়োগ করে যোগ বিয়োগ করতে হবে। যোগ বিয়োগ করার পর যে রেজাল্ট আসবে সেটি হচ্ছে নিট বিক্রয়। তো আমরা দেখি বিক্রয় কত আছে এবং বিক্রয়ের সাথে আর কি কি আছে তথ্য এই প্রশ্নে। দেখো এই অঙ্কে বিক্রয় দেওয়া আছে 1,45,000 টাকা। রেওয়ামিলে বিক্রয় রিলেটেড 2টি তথ্য থাকতে পারে, একটি হচ্ছে বিক্রয় ফেরত, অন্যটি হচ্ছে বিক্রয় বাট্রা। যদি থাকে সেগুলো আমরা বিয়োগ করব। এখানে বিক্রয় ফেরত, বিক্রয় বাট্রা নাই। আর সমন্বয়ে আরও আনুষঙ্গিক বিক্রয় রিলেটেড অনেক কিছু থাকতে পারে, যেমন ধারে বিক্রয়, তারপর হচ্ছে বিক্রয় ভ্যাট, এগুলো থাকতে পারে। এখানে নাই, জাস্ট বিক্রয় দেওয়া আছে 1,45,000। তার মানে এখানে নিট বিক্রয় হচ্ছে 1,45,000 টাকা। সলিউশনে যাই। বিক্রয় 1,45,000 টাকা। তারপরে হচ্ছে
আমরা জানি স্ট্রাকচারে দেয়া আছে মাইনাস হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, দেখো মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। তো বিক্রিত পণ্যের ব্যয় লিখে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে 4টি উপাদান আছে। প্রথমটি হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য, তারপর হচ্ছে নেট ক্রয়, তারপর হচ্ছে প্রত্যক্ষ পরিচালন ব্যয় অর্থাৎ ক্রয় ও উৎপাদন সম্পর্কিত ব্যয়। এই 3টি যোগ করতে হয়, প্রারম্ভিক মজুত পণ্য, ক্রয় এবং ক্রয়ের সাথে রিলেটেড খরচ, এই 3টি যোগ করতে হয়। করার পর সমাপনী মজুত পণ্য মাইনাস করলেই পাবো আমরা বিক্রিত পণ্যের ব্যয়। তারপর আমরা নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে আমরা মোট মুনাফা পাবো। ওকে, তো আমরা বিক্রিত পণ্যের ব্যয় লিখে প্রথমেই আমরা বিক্রিত পণ্যের ব্যয় লিখি, বিক্রিত পণ্যের ব্যয় লিখে আন্ডারলাইন করে দিবা। তারপর আমরা দেখব এই বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আমি বলেছিলাম যে 3টি প্লাস 1টি মাইনাস। প্রথমেই প্রারম্ভিক মজুত পণ্য, দেখো অঙ্কে প্রারম্ভিক মজুত পণ্য আছে কি না। এই যে 1/1/2016 তারিখের মজুত পণ্য মানে প্রারম্ভিক মজুত পণ্য, অর্থাৎ 2016 সালের বছরের শুরুর মজুত পণ্য 10,000 টাকা। সলিউশন দেখো, প্রারম্ভিক মজুত পণ্য 10,000 টাকা। স্ট্রাকচারে বলে তারপর হচ্ছে নিট ক্রয়, এই যে দেখো প্রারম্ভিক মজুত পণ্য পড়ে নিট ক্রয়। নিট ক্রয় বলতে ক্রয় মাইনাস ক্রয় ফেরত মাইনাস ক্রয় বাট্টা মাইনাস ক্রয় ভ্যাট প্লাস অলিখিত ক্রয় আনুষঙ্গিক, অর্থাৎ ক্রয় রিলেটেড তথ্যগুলো যোগ বিয়োগ করে যে রেজাল্ট থাকবে সেটি হচ্ছে নিট ক্রয়। তো আমরা দেখি ক্রয় আছে কিনা, অর্থাৎ ক্রয়ের সাথে রিলেটেড কোনো তথ্য আছে কিনা সেটি দেখতে হবে। দেখো এখানে ক্রয় আছে 80,000 টাকা। রেওয়া মিলে থাকতে পারে ক্রয় ফেরত, ক্রয় বাট্টা, এখানে নাই। নিচে দেখো ক্রয় রিলেটেড তথ্য কি আছে, এই সমন্বয়েও ক্রয় রিলেটেড কোনো তথ্য নাই, তার মানে এখানে নিট ক্রয় হচ্ছে 80,000 টাকা। সলিউশনে যাই, ক্রয় 80,000 টাকা। আচ্ছা, তারপর হচ্ছে প্রত্যক্ষ খরচ অর্থাৎ ক্রয় রিলেটেড খরচ। এবার ক্রয় রিলেটেড খরচ কোনগুলো সেটা দেখতে হবে। ক্রয় এবং উৎপাদন রিলেটেড খরচ যেমন মজুরি, ক্রয় পরিবহন, জাহাজ ভাড়া, শুল্ক অর্থাৎ আমদানি শুল্ক ইত্যাদি, এগুলো হচ্ছে ক্রয় রিলেটেড ব্যয়। তো দেখি এই অঙ্কে ক্রয় রিলেটেড ব্যয় কি কি আছে। হ্যাঁ, একটি আছে, সেটি হচ্ছে মজুরি 10,000 টাকা। সাথে একটি সমন্বয় আছে, বলেছে নতুন কলকবজার সংস্থাপন ব্যয় 2,000 টাকা মজুরির অন্তর্ভুক্ত। 2 নাম্বার সমন্বয়। অ্যাকচুয়ালি সংস্থাপন ব্যয় সেটি কলকবজার সাথে যোগ হওয়ার কথা, কিন্তু ভুল করে সেটি মজুরির মধ্যে অন্তর্ভুক্ত আছে 2,000 টাকা। সো আমরা মজুরি থেকে সেটি বাদ দিয়ে লিখব, অর্থাৎ এখানে মজুরি দেওয়া আছে 10,000, এখান থেকে 2,000 বাদ দিব। অ্যাকচুয়ালি মজুরি হচ্ছে 8,000 টাকা। তো সলিউশনে যাই, মজুরি 10,000 টাকা মাইনাস সংস্থাপন ব্যয় 2,000 টাকা, অ্যাকচুয়াল মজুরি হচ্ছে 8,000 টাকা। সো আমরা 3টি পেয়ে গেছি। তো বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে বলেছিলাম 3টি যোগ 1টি বিয়োগ। তো প্রারম্ভিক মজুত পণ্য 10,000, ক্রয় 80,000 আর মজুরি হচ্ছে 8,000, এই 3টি যোগ করে হয় 98,000 টাকা। এই 98,000 টাকা থেকে সমাপনী মজুত পণ্যটা মাইনাস করতে হয়। স্ট্রাকচার ফলো করো, দেখো মাইনাস সমাপনী মজুত পণ্য, সেটি অঙ্কের সমন্বয়ে থাকে, সাধারণত সমন্বয়ে থাকে, মাঝে মাঝে রেয়া মিলেও থাকে। ওকে, তো দেখো এই যে সমন্বয় 1 নাম্বার, সমাপনী মজুত পণ্য 30,000 টাকা, সেটি আমরা বিয়োগ করব। সমাপনী মজুত পণ্য 30,000 টাকা, 98,000 থেকে 30,000 টাকা বিয়োগ করে হয় 68,000 টাকা। এবার এই নিট বিক্রয় থেকে অর্থাৎ 1,45,000 টাকা থেকে 77,000 টাকা আমরা বিয়োগ করে দিব, 68,000 টাকা বিয়োগ করে দিব, রেজাল্ট আসবে 77,000 টাকা, সেটি হচ্ছে মোট মুনাফা। এখানে খেয়াল করো, আমরা কিন্তু বিশদ আয় বিবরণী পুরোটা করিনি, জাস্ট একটি স্টেপ আমাদেরকে বলা হয়েছে একটি স্টেপ করার জন্য। দেখো এই যে মোট লাভ নির্ণয় করো, অর্থাৎ বিশদ আয় বিবরণীর জাস্ট উপরের অংশটুকু করার জন্য বলেছে। এই যে মোট মুনাফা নির্ণয় এতটুকু করার জন্য বলেছে। তো কমপ্লিট হয়ে গেল আমাদের খ নাম্বার প্রশ্নের উত্তর। এবার আসি গ নাম্বার প্রশ্নে। আর্থিক অবস্থার বিবরণীর ছকে স্থায়ী সম্পদ ও চলতি দায়ের পরিমাণ দেখাও। ওকে, আর্থিক বিবরণীর ছকে আমরা দেখাবো, দ্যাটস ওকে। আমরা ছক তৈরি করলাম, এই আর্থিক অবস্থার বিবরণীর ছক 2016 সালের 31 ডিসেম্বর তারিখের জন্য, সেটা আসলে অ্যাকচুয়ালি সমাপ্ত বছরের জন্য হবে না, সেটি একটু ভুল, এটা ভুল করে চলে আসছে। আচ্ছা যাই হোক,
তো স্থায়ী সম্পদ এবং চলতি দায় আমরা বের করব। তো দেখি স্থায়ী সম্পদ কী কী আছে। আমরা জানি স্থায়ী সম্পদগুলো হচ্ছে যন্ত্রপাতি, আসবাবপত্র, দালানকুটা, হ্যাঁ, সুনাম, এগুলো। তো আমরা দেখি কী কী আছে। ইজারা সম্পত্তি, সেটি হচ্ছে স্থায়ী সম্পদ, 20,000 টাকা। এখানে বলা হয়েছে 10 বছরের জন্য, আমরা অঙ্কটি করছি 1 বছরের জন্য, তার মানে একটি বছর চলে গেল আর থাকলো 9 বছর, তার মানে ইজারা সম্পদ 9 বছরের জন্য সম্পদ, আর 1 বছর হচ্ছে খরচ। ওকে, তো খরচটা বাদ দিয়ে আমরা 9 বছরের ইজারা সম্পদটা লিখব। সলিউশনে যাই, দেখো এই যে নিচে লেখা হয়েছে ইজারা সম্পদ 20,000 টাকা মাইনাস অবলোপন, অর্থাৎ ওই 1 বছরেরটা হচ্ছে অবলোপন। 20,000 টাকা আছে 10 বছরের জন্য, 20,000 টাকা হচ্ছে 10 বছরের জন্য। এই 20,000কে আমরা 20,000 আমরা 10 দিয়ে ভাগ করব আর 1 দিয়ে গুণ করব। 1 দিয়ে গুণ না করলেও চলে, আমরা পেয়ে যাব 1 বছরের অবলোপন। তো ইজারা সম্পদের অবলোপন হচ্ছে 2,000, অর্থাৎ 20,000 ডিভাইডেড বাই 10 হচ্ছে 2,000, থাকলো 9 বছরের, অর্থাৎ 18,000 টাকা হচ্ছে 9 বছরের ইজারা সম্পদ, সেটি হচ্ছে আমাদের জন্য স্থায়ী সম্পদ। তারপরে আসি সুনাম। সুনাম হচ্ছে 41,000 টাকা। দেখবা এখানে কোনো সমন্বয় আছে কিনা। শেয়ার অধিহারকে সুনামের সাথে সমন্বয় করো এবং অবশিষ্ট সুনামের 4/1 অংশ চলতি বছরের মুনাফা দ্বারা অবলোপন করো। তো আমরা দেখি সুনাম আছে 41,000 টাকা আর শেয়ার অধিহার আছে 5,000 টাকা। তো বলছে শেয়ার অধিহারকে অবলোপন করে ফেলবো সুনাম দ্বারা, অর্থাৎ সুনাম থেকে এই শেয়ার অধিহার 5,000 টাকা বিয়োগ করব, সেম শেয়ার অধিহার থেকেও 5,000 টাকা বিয়োগ করব। তো শেয়ার অধিহার থেকে 5,000 টাকা বিয়োগ করলে শেয়ার অধিহার অবলোপন হয়ে যাবে, পুরোপুরি অবলোপন হয়ে যাবে। ওকে, তো প্রথমে লিখব সুনাম 41,000 টাকা মাইনাস শেয়ার অধিহার 5,000 টাকা। এই যে প্রথমে লেখা আছে সুনাম 41,000 টাকা মাইনাস শেয়ার অধিহার হচ্ছে 5,000 টাকা, থাকলো 36,000 টাকা। এবার এই সমন্বয়ে আরেকটি কথা বলেছে যে অবশিষ্ট সুনামের 4/1 অংশ, ওই যে 36,000 টাকা থাকলো, এই 36,000 টাকার 4/1 অংশ চলতি বছরের মুনাফা দ্বারা অবলোপন, আবার অবলোপন করব 4/1 অংশ। ওকে, দেখো এই 36,000কে 4 দিয়ে ভাগ করবা, ভাগ করে যে টাকাটা থাকে সেটি আবার চলতি বছরের মুনাফা দ্বারা অবলোপন, আবার লিখলাম মাইনাস অবলোপন, অর্থাৎ মুনাফা দ্বারা অবলোপন 9,000 টাকা। 36,000 ডিভাইডেড বাই 4 থাকবে 9,000। তো 36,000 থেকে 9,000 বাদ দিলে থাকে 27,000 টাকা, গেল সুনাম। তারপরে আসি কল কবজা 60,000 টাকা। তো আমরা এই 60,000 টাকা থেকে আমরা অবচয়টা বাদ দিব, হ্যাঁ, অর্থাৎ পুঞ্জীভূত অবচয়টা বাদ দিব। এই যে 10% অবচয় আমরা বের করেছিলাম, সেটা ক নাম্বারে বের করেছিলাম, সেটি বাদ দিব। আর নতুন যে কিনেছি সেটি আমরা যোগ করব। দেখো কলকবজা 60,000 টাকা যোগ সংস্থাপন ব্যয় 2,000 টাকা। অ্যাকচুয়ালি 60,000 টাকা কিন্তু পুরাতন এবং নতুনটা মিলে, অর্থাৎ পুরাতন ছিল 52,000 টাকা, নতুন ছিল 8,000 টাকা, টোটাল 60,000 টাকা। আর সংস্থাপন ব্যয় যেটি যোগ করার কথা সেটি যোগ করা হয়েছিল মজুরির মধ্যে, আমরা মজুরি থেকে বাদ দিয়েছি, দিয়ে এবার কলকবজার সাথে যোগ করে দিব, টোটাল 62,000 টাকা। অর্থাৎ পুরাতন ছিল 52,000 আর নতুন ছিল কলকবজা 10,000, টোটাল কিন্তু 52,000 টাকা। মাইনাস অবচয় বা পুঞ্জীভূত অবচয় লিখে ফেলবা, যেটা আমরা ক নাম্বারে বের করেছিলাম। ক নাম্বারে বের করেছিলাম এই যে পুঞ্জীভূত অবচয় বা অবচয় 5,450 টাকা, সেটি আমরা বিয়োগ করে দিব, থাকলো 58,550 টাকা, সরি 56,550 টাকা। এবার আসি আর কি আছে। কলকবজা গেল, স্থায়ী সম্পদ, আর কোনো স্থায়ী সম্পদ নেই। সো টোটাল স্থায়ী সম্পদ হচ্ছে আমাদের 1,01,550 টাকা। এবার আসি চলতি দায়, আমাদের প্রশ্নটা আবার ফলো করি।
আর্থিক অবস্থা বিবরণীর ছকে স্থায়ী সম্পদ ও চলতি দায়ের পরিমাণ দেখাও। আমরা অলরেডি স্থায়ী সম্পদ কমপ্লিট করেছি। এবার চলতি দায়। চলতি দায় হচ্ছে স্বল্পমেয়াদী দায়, অর্থাৎ প্রতিষ্ঠান 1 বছরের মধ্যে যে দায়গুলো পরিশোধ করে, যেমন প্রদেয় হিসাব, প্রদেয় বিল, ব্যাংক জমাতিরিক্ত, বকেয়া খরচ এবং অগ্রিম আয়, সেগুলো হচ্ছে চলতি দায়। তো দেখি এখানে চলতি দায় কী কী আছে। আচ্ছা, এই যে 3 নম্বর সমন্বয়, ভাড়ায় 3000 টাকা অগ্রিম গৃহীত হয়েছে, অর্থাৎ যে কোনো আয় যদি আমরা অগ্রিম গ্রহণ করি সেটি হচ্ছে আমাদের জন্য দায়, অর্থাৎ চলতি দায়, স্বল্পমেয়াদী দায়। ধরো আমাদের একটি ঘর আছে, এই ঘরটি ভাড়া দিলাম, কিন্তু মাস শেষ হওয়ার আগেই আমরা কি করলাম, মাসের শুরুতেই বা বছরের শুরুতে আমরা কি করলাম, ভাড়াটির কাছ থেকে ভাড়া নিয়ে নিলাম, সেটি হচ্ছে আমাদের জন্য অগ্রিম আয়। আয় না, আয়টা এটা হচ্ছে অগ্রিম আয়। অগ্রিম আয়টা কিন্তু আয় না, সেটি হচ্ছে দায়। অর্থাৎ ওই ভাড়াটিয়া যদি ওই ঘরে না থাকে, টাকা দেওয়ার পর যদি না থাকেন, তাহলে ওই টাকাটা ফেরত দিতে হবে। অর্থাৎ ওই ভাড়াটিয়া আমার কাছে ভাড়ার টাকা উল্টো পাবে যদি না সে ওই ভাড়ায় মানে ওই বাসায় না থাকে। সো আমরা বলতে পারি যে কোনো ধরনের আয় যদি অগ্রিম থাকে সেটি হচ্ছে আমাদের জন্য চলতি দায়। তো এখানে একটি চলতি দায় আছে, সেটি হচ্ছে অগ্রিম ভাড়ায় 3000 টাকা। সলিউশনে যাই, এই যে অগ্রিম ভাড়ায় 3000 টাকা কমপ্লিট হয়ে গেল আমাদের রাজশাহী বোর্ড 2017 সালের অঙ্ক। আশা করছি ক্লাসটি বুঝতে পেরেছো। যারা বুঝতে পারোনি তারা কমেন্ট করে জানাও, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। নেক্সট ক্লাসে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।